আমি আপনাদের বলেছিলাম যে ডক্টর ইউনূস বুঝতে পারছেন না যে আমাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে কি করে ঘিরছেন। এর আগের দিন আমি বলেছিলাম, তিনি হয়তো বুঝতে পারছেন না। ডোনাল্ড ট্রাম্পের দেশ ইস্যুতে নতুন খুদে বার্তা দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে খুদে বার্তায় ডক্টর ইউনূসের কঠোর সমালোচনা করেছেন তিনি। একই সঙ্গে ইউনূসকে জর্জ সরোসের পাপেট ও নতুন এক নায়ক সাব্যস্ত করেছে। এই প্রথম একটি দেশে লুটেরাদের রক্ষার জন্য, খুনিদের রক্ষার জন্য সেনাবাহিনী সহ র্যাব, পুলিশ দিয়ে ডেভিল হান্ট কর্মসূচি ঘোষণা করা হয়েছে। লীগের সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি করতে নাকি ভাঙচুর করতে ছাত্র জনতা গিয়ে উপস্থিত হয়েছে, তাদেরকে স্থানীয় জনগণ পিটিয়েছে। এটা এখন সবচেয়ে বড় জাতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা চূড়ান্ত হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফর। 27 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর ফোনালাপ হয়। সে সময় মোদী ওয়াশিংটন সফরের আগ্রহ প্রকাশ করেন। ট্রাম্পও সায় দেন। আসন্ন 12 ফেব্রুয়ারি মোদী হোয়াইট হাউসে যাবেন বলে জানিয়ে। এবার কি তাহলে হঠাৎ করে আওয়ামী লীগের অ্যাকশনে কি ডক্টর ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি। আমি আপনাদের বলেছিলাম যে ডক্টর ইউনূস বুঝতে পারছেন না যে আমাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে কি করে ঘিরছেন। এর আগের দিন আমি বলেছিলাম, তিনি হয়তো বুঝতে পারছেন না। ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট হ্যান্ডেল যারা করে, যে সোশ্যাল ক্যাম্পেইন যারা দেখে, তারা একটা পোস্ট করেছে। ট্রাম্প বলে দেন, তারা পোস্ট করেন, কারণ ট্রাম্পের অত সময় নেই। ট্রাম্প নিজে যেটা হ্যান্ডেল করে সেটা খুব কম হ্যান্ডেল করেন উনি। এই সোশ্যাল মিডিয়া টিমটাই ওনার সমস্ত কথাবার্তাগুলো এইগুলো পড়ে। তো যাই হোক, উনি যেটা লিখেছেন, হি ইজ মোহাম্মদ ইউনূস, নিউ ডিক্টেটর অব বাংলাদেশ। He never contested any election. He never a student leader. He never the leader of the opposition. He never active in any politics. Then how did he suddenly become the dictator? The Biden administration got him the Nobel Prize, and with the funding of George Soros, conditions of civil war were created in Bangladesh. PM Sheikh Hasina's উনি কিন্তু বলছেন PM প্রধানমন্ত্রী, PM Sheikh Hasina's residence was attacked by miscreants and she was forced to leave the country. এবার উনি লাগিয়ে দিয়েছেন সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট প্রাক্তন কর্মকর্তা মাইক বেঞ্চ। তিনি সাংবাদিক ট্যাকার কালসনের কাছে কার্যত সব ফাঁস করে দিয়েছেন। কি করেছে বাইডেন প্রশাসন? মার্কিন ঘাঁটি করার পরিকল্পনা, শেখ হাসিনা, মিলিটারি কু, রঙিন বিপ্লব, সজীব ওয়াজের জয়ের পিছনে লাগা, ট্রান্সজেন্ডার নৃত্য দল, LGBT গ্রুপ, বিএনপি ক্রিমিনাল গ্রুপ, সন্ত্রাসবাদী কিশোর গ্যাং সহ মোটামুটি সবকিছুই খোলাখুলি ফাঁস করে দিল এই আইন অমান্যকারী প্রান্তিক সংগঠন, যাদের এক করেছে এই নীতি IRI এর মতো মার্কিন প্রতিষ্ঠানগুলো, যা হুবহু নকল কিউবান প্লটের মতো। কত বড় ষড়যন্ত্র ভাবুন। এবার 48টি গ্রুপ 304 জন পরিচালনা করে এবং অর্থ সহায়তা প্রদান করেছে, যার মধ্যে রয়েছে 170 জন রাজনৈতিক ব্যক্তি। আর 304 জনের মধ্যে রয়েছে অভিনয় শিল্পী, সাংবাদিক। কারা কারা জড়িত ছিল এই 5ই আগস্টের আগে এবং পরে, তাদের আচরণে সেটা প্রকাশ পেয়েছে। একেবারে খুলনা তিনি একেবারে সমস্ত প্রচুর পরিষ্কার করে দিয়েছেন। আমি তার ভিডিওর একটা অংশ আপনাদের শোনাচ্ছি। এই ভিডিওটা দেখলে, আপনারা শুনলে পরে আপনারা বুঝতে পারবেন যে মাই ওয়াজ একটা অনেক বড় লম্বা ভিডিও। আমি কিছুটা কেটে আপনাদের শোনাচ্ছি, সেখান থেকে আপনারা শুনুন যে কত টাকা কিভাবে দেওয়া হয়েছিল এই বাইডেন প্রশাসন এই ইউনূসকে দিয়েছিল, এবং এই সমস্ত যত সমন্বয়ক আছে, বিএনপি আছে, রাজনৈতিক নেতা আছে, সাংবাদিক আছে,
তারপরে আমরা নৃত্যশিল্পী থেকে আরম্ভ করে যত শিল্পী গ্রুপ আছে, মার্কিন বাংলাদেশি ব্যান্ড আছে, তাদেরকে সবাইকে আমি গতকালকেও বলেছিলাম যে পরশুদিনকে যে এদের সবাইকে অর্থায়ন করেছে বাইডেন সরকার, মিলিয়ন মিলিয়ন টাকা জুগিয়েছে, তার মধ্যে জর্জ সোরস একজন। This August, this year, there was a prime minister in Bangladesh who was basically ousted in a sort of military coup coupled with a color revolution, and Grey Zone News, Max Blumenthal's outlet, published this report that I've been talking about a lot for the past week because it's just a really, really clean example of all the different facets of the dynamics I'm talking about, which is, so basically starting about 2018 through 2020, it appeared that U.S. statecraft was not particularly pleased with Sheikh Hasina winning this, the prime minister winning the election, and baseline assessments were submitted to the State Department about how to prop up the opposition group, the Bangladeshi National Party, the BNP, which was considered more favorable to U.S. interests. The leaked documents don't get too in the nitty-gritty about what U.S. national interests is served, but there were many conflicts between that Bangladeshi prime minister and the U.S. foreign policy establishment. For example, it was revealed in WikiLeaks that Hillary Clinton, while she was Secretary of State, threatened to have the IRS do an audit of her son while she lived in the U.S. And that prime minister has come out publicly and said that she believed that she was overthrown because of or basically there was a conflict around the construction of a U.S. military base in the region, which is a very common conflict that we have. Oftentimes, foreign countries don't like having a big fat U.S. military base installed, on. They don't want foreign troops on their soil. Who does? Right. They don't want 500 acres of their land. They don't want to provoke, foreign powers. This is what's playing out in Romania with George Askew and the cancellation of the elections, and it's just like a giant NATO base. ডক্টর ইউনুসকে এখানে পাঠানো হয়েছিল এই মেটিকুলাস প্ল্যানের অংশ হিসেবে। ডক্টর ইউনুস এখানে এসে তিনি তার প্ল্যানের সমস্ত খোলসা করেন তার সঙ্গে মেহফুজ আলমের সঙ্গে, এবং আপনাদের সকলের স্মরণে আছে বিল ক্লিন্টনের ফাউন্ডেশনে গিয়ে এই মেটিকুলাসলি ডিজাইন প্ল্যানের যে মাস্টার সেই মেহফুজ আলমকে বিশ্বের সামনে তিনি উপস্থিত করেছিলেন যে ইনি হচ্ছেন আসল ব্যক্তি। আসলে তিনি যেটা চেয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন যেটা চেয়েছিল, যেটা এখন পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে, যে 1971 সালে অপারেশন সার্চলাইট করে ইয়াহিয়া খান যেটা করতে চেয়েছিলেন সেটাই এখন উনি 2025 সালে অপারেশন ডেভিল হান্ট করে উনি করতে চাইছেন। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এখন আওয়ামী লীগের প্রতিরোধ। আওয়ামী লীগ মার খেতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এখন তারা প্রতিরোধের রাস্তায় উঠেছে। প্রতিরোধের রাস্তা না ধরলে পরে এদের আটকানো যাবে না। আমি বরাবরই বলে আসছি, আপনারা লাঠি বৈঠা যা আছে নিয়ে আপনারা মাঠে নামুন। এবার তারা সত্যি সত্যি মাঠে নেমে গিয়েছে, এখন গোপালগঞ্জের দিকে ঢুকতে পারছে না, প্রচুর মার খেয়েছে, গোপালগঞ্জের ধারে কাছে যেতে পারছে না। গাজীপুরে গিয়েছে, গাজীপুরেও ব্যাপক মার খেয়েছে। এখন গাজীপুরের লোকেদের এত রাগ কেন? গাজীপুর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। গাজীপুরকে পুরো একেবারে যত ইন্ডাস্ট্রিগুলো ছিল এরা ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গাজীপুর কেন সারা বাংলাদেশের মানুষকে একেবারে বেকার করে দিয়েছে, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। সুতরাং গাজীপুরের মানুষ এবার ধীরে ধীরে একত্র হয়েছে। আজকে গাজীপুরের মানুষ শুধু এফেক্টেড নয়, এফেক্টেড কিন্তু হয়েছে পুরো বাংলাদেশের মানুষ। ফলে বাংলাদেশের মানুষ কিন্তু এবার ধীরে ধীরে একত্র হচ্ছে। ওই ডেভিল হান্ট দিয়ে বাংলাদেশের মানুষকে কিন্তু আটকে রাখা যাবে না। ডক্টর ইউনুস, আপনি ভুল পথে চলছেন। আর একটা মজার ব্যাপার হচ্ছে, স্টুডেন্ট মুভমেন্ট অ্যানাউন্সেস প্রোটেস্ট ইন গাজীপুর। Sarji says today will be Awami League goons last day there. Awami League goons last day there. কালকে রাত্রিবেলা ওই ডেভিল হান্ট অপারেশন শুরু করে 40 জনকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর প্রথমে প্রতিরোধ করেছিল, তারপরে ডেভিল হান্টের নাম করে এই সেনাবাহিনীকে দিয়ে এই সমস্ত কলঙ্ক কিন্তু সেনাবাহিনীর ওপরে চাপাবে।
আপনি দেখে রাখবেন আপনারা সবকিছু ডক্টর ইউনূস কিন্তু লাস্টে ওই সেনাবাহিনী ওই ওয়াকারুজ্জামানের ওপরে চাপিয়ে দিয়ে উনি বলবেন যে আমি তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো ওদের সামনে দিয়েছিলাম, ওরা করেছে আমি কি জানি, এটাই উনি করবেন। এটাও মেটিকুলাস প্ল্যানের অন্তর্ভুক্ত। কিন্তু বলছে কারা? বলছে হচ্ছে সার্জিস আলম। তারা বলছে আওয়ামী লীগ গুন্ডা যারা আছে তাদেরকে আজকেই লাস্ট ডেট, তারপরে তারা সমস্ত অ্যারেস্ট ফ্যারেস্ট গুলো শুরু করলো, নাহলে পরে সরকারকে আলটিমেটাম দিয়েছিল। এদিকে আবার প্রেস সচিব শফিকুর আলম, তিনি অত্যন্ত মহান ব্যক্তি। শফিকুর আলম বলে বেড়াচ্ছে $1 মিলিয়ন খরচ করে ডক্টর ইউনূসের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র হচ্ছে জড়িত ভারতীয় মিডিয়া। যত দোষ নন্দ ঘোষ, যত দোষ তরুণ ঘোষ। এবার আমার নামে দোষ আসবে যে তরুণ ঘোষ সমস্ত তাকিয়েছিল, তা দোষ দিন, তাতে আমার কিছু বিন্দুমাত্র কিছু যায় আসে না। আমি আগেও বলেছি, আপনারা পারলে আমার নামে 50টা মামলা করুন, তাতে আমি ভয় পাই না। কিন্তু মামলা করার জন্য ভারতবর্ষে আসবে, আপনাদের দেশের কোনো বৈধতা নেই, সরকারের কোনো বৈধতা নেই, সুতরাং আপনাদেরকেও মানে না। মার্কিন যুক্তরাষ্ট্রই আপনার পিছনে পড়ে গেছে হাত দিয়ে। কোথায় গিয়ে পালাবেন এখন আপনারা ভেবে রাখুন, কোথায় গিয়ে পালাবেন, কিন্তু দাবিয়ে রাখতে পারবেন না। যতই অপারেশন ডেভিল রান করুন, দাবিয়ে রাখতে পারবেন না আপনারা। কারণ এবারের সংগ্রাম হচ্ছে মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনাদের ভাতে মারবে, আপনাদের পানিতে মারবে, আপনাদের অর্থনীতিতে মারবে, আপনাদের সর্বত্র আপনাদের আঘাত করবে। আমি আপনাদের বলবো, বাংলাদেশের মানুষ, আপনারা এক কাজ করুন, গ্রামীণ ফোনের যত লাইন আছে, টেলিফোন সংযোগ লাইন আছে, আপনারা বয়কট করুন। বছরে গ্রামীণ ফোন 4,500 কোটি টাকা আয় করে, ওদের অর্থনীতিতে আঘাত করুন। ওরা যেমন আপনাদের আঘাত করেছে, মারধর করে কিছু হবে না, অর্থনীতিতে আঘাত করুন। এই বিএনপি জামাত যাদের যত মল রয়েছে, হোটেল রয়েছে, তারপর আপনার প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোকে আপনারা বয়কট করুন। তাদের আন্ডারে যদি বাজার থাকে, বাজার বয়কট করুন। এটা আপনারা করতে পারেন, আপনাদেরই করতে হবে। বয়কটের রাস্তায় যান, আপনারা সবাই মিলে গ্রামীণ ফোন ছাড়তে লেগে যান, লাইন ছাড়তে লেগে যান, ইউনূসের ঘাম চলে যাবে। বছরে 4,500 কোটি টাকা যদি লাভ চলে যায়, কিন্তু কোন সম্পত্তিতে আপনারা হামলা করবেন না। কারণ আপনারা যারা আওয়ামী লীগ, তারা কিন্তু সন্ত্রাসের পক্ষে নয়, তারা কিন্তু শান্তির পক্ষে। এটা কিন্তু আপনারা কিন্তু বুঝিয়ে দেবেন। এই আপনার অপারেশন ডেভিল হান্ট ফান্ড করে এসব কিছু আপনি যদি বয়কট করেন, আপনি যদি ওর দোকানে না খেতে যান, ওর হোটেলে না খেতে যান, ওর দোকানে না কিনতে যান, ওর মলে যদি পা না বাড়ান, আপনি যদি গ্রামীণ ফোনের লাইন ছেড়ে দেন, কোন অপারেশন আপনার হান্ট আপনাকে কি করবে? আপনাকে কেউ কিছু করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একদিনও এর মধ্যে কোন প্রত্যাঘাতের কথা কখনো উচ্চারণ করেননি। এবার তিনি প্রত্যাঘাতের রাস্তায় যাচ্ছেন। তিনি একটা ছোট একটা, আমি ভিডিও একটা দিচ্ছি, অডিও ক্যাপশন দিচ্ছি, আগে সেটা শুনুন। এসে গেছে রুখে দাঁড়াবার সময়, এসে গেছে প্রতিরোধ করবার। জনগণ আমাদের সাথে আছে, জনগণকে সাথে নিয়ে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এটাই আমার নির্দেশ। প্রত্যেকে প্রস্তুত হয়ে যান এবং সবাই যে যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। শত্রুর মোকাবেলা করতে হবে। এরা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, গণশত্রু। এই গণশত্রুদের হাত থেকে দেশ রক্ষা করার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে আপনারা নামেন, এটাই আমার আহ্বান। সব শেষে আসি আমাদের ফ্রান্সে যিনি বসে আছেন তার কথাতে। তিনি এখন বলছেন যে ভাঙচুর টাংচুর করো না ভাই, অনেক হয়ে গেছে ভাঙচুর টাংচুর। অনেকেই বলছেন যে আমাদের আমির থেকে আরম্ভ করে ওই আপনাদের যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে আছেন, সাংঘাতিক না কি আছেন একজন, তিনিও সমস্ত এখন শান্তির বাণী ছড়াচ্ছেন। কিন্তু এদিকে এবার মোড় ঘোরাতে শুরু করেছে। লীগের সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি করতে নাকি ভাঙচুর করতে ছাত্র জনতা গিয়ে উপস্থিত হয়েছে, তাদেরকে স্থানীয় জনগণ পিটিয়েছে। এটা এখন সবচেয়ে বড় জাতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা, যাকে এতদিন ধরে এই যে মববাজি চলছে দেশে, পাওয়া যায় নাই, যিনি ঘুমাচ্ছিলেন যখন ঢাকার প্রাণকেন্দ্রে 32 নম্বরে 2 দিন 2 রাত ধরে আগুন জ্বললো, বুলডোজার দিয়ে ভাঙা হলো,
তারপর রথ কাটা হলো, কোনো ডিস্টার্ব উনি করেন নাই। কিন্তু সেখানে কেন উনাদের ছাত্র জনতা মানে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেপেলে কেন আওয়ামী লীগ নেতার বাড়িতে গেল মাঝরাতে, সে খোঁজ না নিয়ে বরং সেখানে যাওয়ার পর কেন স্থানীয় জনতা তাদের পেটালো, সেই বিচারে এখন নেমে পড়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকার ভীষণ উদ্বিগ্ন। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে ফেলেছে ছাত্ররা সরাসরি। ওই গাজীপুরে ওরা যখন মার খাচ্ছে তখন রূপায়ণ সেন্টার মানে ওই যে ঢাকার প্রাণ কেন্দ্রে বাংলা মোটরে বিরাট বিলাসবহুল যে অফিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটির, তারা সেখান থেকে তখনই স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব, যাকে কোথাও কখনো দেখাই যায় না, তিনি যাতে এখন পদত্যাগ করতে হবে। কারণ কত বড় সাহস, ছাত্র জনতা বাড়ি ভাঙতে গেছে, আগুন দিতে গেছে। কারণ চলছে তো বুধবার থেকে, শুধু তো 32 নম্বরে নয়, খুলনায়, চট্টগ্রামে, রংপুরে, সারা দেশে ইচ্ছা মতো ভাঙচুর, আগুন দেওয়া চলছে। এমনকি বনানীতে শেখ সেলিমের বাসায়, মানে একদম ঢাকার সবচেয়ে বিলাসবহুল অভিজাত এলাকাতেও এই ঘটনা ঘটেছে। কেউ তো ডিস্টার্ব করে নাই, কেউ তো ছাত্র জনতার গায়ে হাত তোলে নাই। এত বড় সাহস, গাজীপুরে কিনা ছাত্র জনতার গায়ে হাত তোলা হলো। কাজে রূপায়ণ সেন্টার থেকে বীররা বেরিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় যে উনার পদত্যাগ চাই, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পরের দিনই এসে বলেছেন যে এই বিচার ওনারা করেই ছাড়বেন। কিন্তু ওইদিকে আলটিমেটাম, গাজীপুরে তো আলটিমেটাম চলছে। তারা বলেছে 24 ঘন্টার মধ্যে বিচার না করলে তারা নাকি এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দেখে ছাড়বে এবং আরো অনেক কিছু করবে। লাঠিসোঁটা নিয়ে তারা বেরিয়েছে মিছিলে, পত্রিকাতেই আমি ছবি দেখলাম। এখন আমার প্রশ্ন হলো যে সরকার কি তার মানে এই যে তাদেরকে ক্ষমতায় বসানো ছাত্র জনতা, হ্যাঁ, সেই ছাত্র জনতাকে শুধুমাত্র রক্ষা করতে এসেছে? দেখেন, খুব ইন্টারেস্টিং ব্যাপার। ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা, তিনি 3 তারিখ নিরাপত্তা বাহিনীর মানে পুলিশ, র্যাব এদের সবাইকে ডেকে তিনি বললেন যে দেশে একদম যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে, একটা কেন্দ্রীয় কমান্ড সেন্টার থাকতে হবে যাতে কেউ অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এবং তারপর তিনি বললেন যে শেখ হাসিনা অনেক, মানে শেখ হাসিনা এবং এই পতিত ফ্যাসিস্ট দোসর মানে যেগুলো তারা বলেন, এরা অনেক টাকা দিচ্ছে অরাজকতা সৃষ্টির জন্য, কাজে কোনোভাবেই যাতে অরাজকতা সৃষ্টি না হতে পারে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। তো প্রধান উপদেষ্টা 3 তারিখ খুব সতর্ক থাকতে বলার পর 5 তারিখ সকাল থেকে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস, ফ্যাসিবাদের সকল চিহ্ন মুছে দেওয়া থেকে শুরু করে 5 তারিখ বিকাল থেকেই কিন্তু জড়ো হওয়া শুরু হলো 32 নম্বরের চারপাশে, যে 32 নম্বর গুড়িয়ে দেওয়া হবে। পুলিশ ঘুমাতে থাকলো, কমান্ড সেন্টার ঘুমন্ত, পুলিশ, র্যাব, কারো কোনো খবর নাই। এরপরে 2 দিন 2 রাত ধরে কি চললো তা তো আমরা দেখলাম। পুলিশ, র্যাব কি করছিল তা তো আমরা জানি না। সেনাবাহিনী পর্যন্ত গেল, গিয়ে তারা লেজ গুটিয়ে, মানে এমনই একটা দল পাঠালো যে তারা লেজ গুটিয়ে তাড়াতাড়ি চলে এলো এবং সরকার একটা ব্যবস্থা করে দিল যে যাতে খুবই আরামে, খুবই নিরাপত্তার সাথে, খুবই নির্ভয় ভাবে 2 দিন 2 রাত ধরে শুধু 32 নাম্বার নয়, সারা বাংলাদেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে আবারও আগুন দেওয়া যায়, আবারও লুটপাট চালানো যায়, আবারও ভাঙচুর করা যায় এবং গুড়িয়ে দেওয়া যায়, মানে জমি শুদ্ধ যাতে শেষ পর্যন্ত আপনি লুট করে নিতে পারেন। এর পুরো ব্যবস্থাটা সরকার তার একদম নিজস্ব দেখভালে করলো, যেই দেখভাল 3 তারিখ করবার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে নিরাপত্তা বাহিনীদের দিয়ে দিয়েছেন। তো 2 দিন পরে জেগে উঠে শুক্রবার দিন একটা বিবৃতিতে মিনমিন করে ইউনূস সাহেবের দপ্তর থেকে বলা হলো হাসিনা বা কারো সম্পত্তিতে কোন রকম আঘাত করা পছন্দ করছে না তত্ত্বাবধায়ক সরকার, মানে এমন একটা মিনমিনে ভাষা। এবং তারা 2 দিন পরে মনে হলো যে পৃথিবীর অন্য কোনো গ্রহে, চন্দ্র গ্রহে বা মঙ্গল গ্রহে তারা ছিলেন, সেখান থেকে তারা বললেন না থাক, এই হাসিনা বা আর কারো সম্পত্তিতে এই আঘাত করাটা ঠিক মানে বাঞ্ছনীয় নয় টাইপের। তো এই কথার পরে দেখেন এই প্রশ্ন, আর ওইদিকে মোজাম্মেল হকের বাড়িতে গাজীপুরে গিয়ে, কারণ লুটপাট তো শেষ হবে না, লুটপাট তো চালিয়ে যেতে হবে, যেটা আমি বলছিলাম যে এটা তো আসলে একটা দীর্ঘ সময় ধরে চলবে। আওয়ামী লীগ নেতা কর্মীর বাড়িঘর লুটপাট করা তো করতে করতে মেহের আফরোজ শাওন অভিনেত্রী তার বাড়িও গিয়ে ভেঙে দিয়ে এসেছে, মানে উনি কোনো আওয়ামী লীগের নেতা কর্মী না, কিন্তু কি জানি এই 5ই আগস্টের পরে কয়েকটা সাক্ষাৎকার দিয়েছেন, এই মববাজির বিরুদ্ধে কথা বলেছেন, কাজে তাকে উঠিয়ে নিয়ে গিয়েছে ডিবি, আর তার বাড়ি হচ্ছে ভাঙচুর। কিন্তু সেটার কোনো প্রতিকার পাওয়া যাবে না। প্রতিকার করতে হবে কোনটা? মোজাম্মেল হকের বাড়িতে গিয়ে উঠেছে ইউনূসের ছাত্র জনতা এবং তাদেরকে স্থানীয় জনগণ পেটাচ্ছে, কাজে এর প্রতিকার দেখতে হবে। ইউনূস সাহেবের ছাত্র জনতা ছাড়া আর কেউ কি গুরুত্বপূর্ণ?
কেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আমাদের পেটালো কেন, আমরা আগুন দিতে গিয়েই না হয়েছিলাম, আমাদের পেটালো কেন এই বলে যেই মাত্র জাহাঙ্গীর সাহেবের বাড়ির দিকে, স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ির দিকে গেল, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের ভিত নড়ে যায় কেন? নড়ে যায় আমার মনে হয় প্রশ্ন করা জরুরি, ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপায়ণ সেন্টারে অফিস দেওয়ার পয়সা কোথায় পায়? তারা সারা দেশে এই 6 মাসে নির্ভেজাল ভাবে কমিটি গড়ে তোলার টাকা কোথায় পায়? এই যে তারা সারা বাংলাদেশে পেটোয়া বাহিনী পেয়ে গেছে, যারা মিছিল করছে, আলটিমেটাম দিচ্ছে, এই নিয়োগ প্রক্রিয়া চালানোর টাকা তারা কোথায় পায়? আমাদের প্রশ্ন করতে হবে, ইউনূস সাহেবকে কে ফোন করে এনে কোন ছাত্র তাকে এই প্রধান উপদেষ্টার দায়িত্ব দিয়ে দিল? এই উপদেষ্টাদেরকে ইউনূস সাহেব কিভাবে বাছাই করলেন? তার মানে এই যে মেটিকুলাস ডিজাইনের কথা বলেছিলেন ইউনূস সাহেব, আমাদের তো বিশ্বাস করবার তাহলে কারণ আছে যে সেই মেটিকুলাস ডিজাইনের কোন অংশ বা সম্পূর্ণ গল্পটি এই হাসনাত আব্দুল্লাহ, এই সার্জিস, এই মাহফুজ আলম, এই নাহিদ ইসলাম, এই আসিফ ভুইয়া এরা জানে বলেই এরা সরকারে ঢুকতে পেরেছে বা এরা সরকার হম্বিতম্বি করে বেড়াতে পারছে। এবং শুধুমাত্র এদের হম্বিতম্বি ছাড়া আর কারো কি হলো তাতে আসলে ইউনূস সাহেব বা কোনো উপদেষ্টার বা এই সরকারের কিচ্ছু আসে যায় না। তার মানে আপনার বাড়ি ভাঙচুর হবে, আপনার বাড়ি লুটপাট হবে, আপনার বাড়িতে আগুন দেবে, ওদের ইচ্ছা হলে ওরা দেবে। কিন্তু যেহেতু ওদের ইচ্ছার উপর ইউনূস সাহেবের ক্ষমতায় থাকা নির্ভর করে, কাজে তারা যা চাইবে সেটুকুর ব্যবস্থা করা ছাড়া, তারা যদি চায় আপনার বাড়িতে 2 দিন 2 রাত ধরে তারা ভাঙবে, আগুন দেবে, তারপর রড কাটবে, এরপরে রডের টুকরোগুলো নিয়ে যাবে, কিচ্ছু করার নেই আপনার। কারণ এই সরকার আসলে আপনার আমার সরকার নয়। দেখেন গাজীপুরে এই জাতীয় নাগরিক কমিটি এখন যে লাঠি কাঠের টুকরা এসব নিয়ে মিছিলে বেরিয়েছে, তো আরো কি আছে কে জানে, তো তারা বলছে যে সারা দেশে সকল আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়িঘর সিলগালা করে দিতে হবে 24 ঘন্টার মধ্যে। কিভাবে সম্ভব? আপনারা আওয়ামী লীগের এই 40% ভোট পাওয়া একটা রাজনৈতিক দলের সকল নেতা কর্মীর সকল বাড়ি ঘর আপনারা সিলগালা করে দেবেন, কারণ যাতে আপনারা নীরবে নিভৃতে আরামে গিয়ে লুটপাট করতে পারেন। তাহলে আসলে ইউনূস সাহেব যে যুদ্ধ পরিস্থিতির কথা বললেন 3 তারিখে, সেই যুদ্ধ পরিস্থিতি কার বিরুদ্ধে? উনার যুদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে। তার মানে উনাদের যুদ্ধ সারা দেশে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে নয়, উনাদের যুদ্ধ সারা দেশে আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাসী মানুষের উপর, আওয়ামী লীগের নেতা কর্মীদের বিষয়ে। এবং আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা গিয়ে পুলিশকে গুলি চালাতে বলেছিল। তারা তার মানে কাদের ওপরে আক্রমণ চালাতে চাচ্ছে? তারা তার মানে কাদের ওপর যুদ্ধ চালাতে চাচ্ছে? যারা মনে করেছে বাঙালির মুক্তি সংগ্রামে, যারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করেছে, যারা মনে করেছে বাঙালির মুক্তি সংগ্রামে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় 1971, বাঙালির মুক্তি সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমান, তাদের বিরুদ্ধেই তো তাদের যুদ্ধ। এই যুদ্ধ তাহলে প্রকাশ্য যুদ্ধ হওয়া দরকার, এই যুদ্ধ ঘোষিত যুদ্ধ হওয়া দরকার। তাহলে আপনি আসলে কি করতে চাইছেন? আপনি বাংলাদেশকে মুক্ত করতে চাইছেন। বাংলাদেশকে মুক্ত করতে চাইছেন কাদের হাত থেকে? যারা মুক্তিযুদ্ধকে বাঙালির। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলো মনোযোগ সহকারে দেখেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকলেন আজকে সারা বাংলাদেশে ঘটনা করেছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরো কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে দেখব যে পৃথিবীর ইতিহাসে তথা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি বিরল ঘটনা হচ্ছে যে এই প্রথম একটি দেশে লুটেরাদের রক্ষার জন্য, খুনিদের রক্ষার জন্য সেনাবাহিনী সহ র্যাব, পুলিশ দিয়ে ডেভিল হান্ট কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এখন মানুষের মনে, আমাদের মনে, সকলের মনে প্রশ্ন যে এই ডেভিল হান্ট কর্মসূচি যে চালু করা হয়েছে, এখানে ডেভিল কারা এবং এই ডেভিল নির্ণয় করছে, নির্ধারণ করছে কারা? দেখেন, সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এখানে ডেভিলকে আর নিরপরাধকে সেটি নির্ধারণ করছে, নির্ণয় করছে সমন্বয়ক নামধারী কতিপয় উগ্রবাদীরা, উগ্রপন্থীরা। আর এটি কেন করা হচ্ছে? আসলে বেসিক্যালি এটি করা হচ্ছে আন্তর্জাতিক তদন্তের মুখে সেনাবাহিনীকে ফেলতেই ইউনূস এটি একটি নতুন নাটক সাজিয়েছে। সেনাবাহিনীর কাজ তো সেটি না। ডেভিলদের মাথায় নিয়ে
না ঘুরে সেনাবাহিনীর দায়িত্ব কি? সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে যে এ দেশ রক্ষা করা, দেশের জনগণের জানমান রক্ষা করা হচ্ছে সেনাবাহিনীর দায়িত্ব। সেনাবাহিনীর কি দায়িত্ব এই ডেভিলদের মাথায় নিয়ে ঘুরা? এটি সেনাবাহিনীর, একটি দেশের সেনাবাহিনীর কখনো দায়িত্ব হতে পারে না। একটি সেনাবাহিনীর দায়িত্ব হতে পারে না একটা দেশে কে ডেভিল হবে, কে নিরপরাধ হবে সেটি নির্ধারণ করে দিবে ছাত্র নামধারী, সমন্বয়ক নামধারী কতিপয় উগ্রবাদী সন্ত্রাসীরা এটি নির্ধারণ করে দিবে। এটি একটি দেশে কখনো এটি কাম্য হতে পারে না। এখন আমাদের প্রশ্ন, এদেশের জনগণের প্রশ্ন, যে এই ডেভিল কারা? এই শয়তান কারা? এই যে ডেভিল হান্ট কর্মসূচি ঘোষণা করা হয়েছে তাদেরকে, ডেভিলদেরকে ধরার জন্য, এখন এই দেশের জনগণের প্রশ্ন, মানুষের প্রশ্ন, আমাদের প্রশ্ন, এই ডেভিল কারা? দেখেন, তো এই দেশের মানুষের জনগণের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, উত্তর আসছে, এই যে ডেভিল হচ্ছে উপদেষ্টারা, এই ডেভিল হচ্ছে ইউনূস, ডেভিল হচ্ছে আসিফ নজরুল, এই ডেভিল হচ্ছে আসিফ নাহিদ মাহফুজ, এই ডেভিল হচ্ছে আসনাদ, এই ডেভিল হচ্ছে সার্জিস। উপদেষ্টারা এবং সমন্বয়করা হচ্ছে ডেভিল। কারণ আপনারা দেখেন যে পৃথিবীর ইতিহাসে কোন সভ্য রাষ্ট্রে, এমন কোন সভ্য রাষ্ট্র দেখাতে পারবেন যে যেই রাষ্ট্রে, একটি রাষ্ট্রে ঘোষণা দিয়ে একটি জাতির জনকের বাড়ি, একটি স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব দানকারী একজন নেতার বাড়িতে হামলা করে সেই বাড়িটি ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘোষণা দিয়ে আপনারা পৃথিবীর কোথাও দেখেছেন? দেখেননি। তো তাহলে ডেভিল কারা? এই ঘোষণা কারা দিয়েছে? এই ঘোষণা দিয়েছে উপদেষ্টারা, হাসনাত, সার্জিস সহ, এবং এই সমন্বয়করা দিয়েছে, উপদেষ্টারা সহযোগিতা করেছে, ইউনূস সহযোগিতা করেছে। তাহলে এখানে ডেভিল কারা? ডেভিল হচ্ছে ইউনূস, ডেভিল হচ্ছে উপদেষ্টারা, ডেভিল হচ্ছে সমন্বয়ক হাসনাত, সার্জিসরা। তাহলে আমাদের প্রশ্ন, এদেশের মানুষের প্রশ্ন, এদেশের জনগণের প্রশ্ন, আপনারা কি সেই ডেভিল উপদেষ্টাদের গ্রেফতার করবেন? আপনারা কি সেই ডেভিল হাসনাত, সার্জিসদের, সমন্বয়কদেরকে গ্রেফতার করবেন? এটা এই দেশের মানুষের প্রশ্ন। এই ডেভিল হান্ট কর্মসূচি আপনারা ঘোষণা করেছেন গাজীপুরের ঘটনাকে কেন্দ্র করে। আচ্ছা, এই দেশের মানুষের প্রশ্ন যে গাজীপুরের ঘটনাটা কি? গাজীপুরে কি হয়েছিল? গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হক সাহেবের বাড়িতে রাতে ডাকাতি করতে গিয়েছিল, লুটপাট করতে গিয়েছিল এই সমন্বয়করা। তখন এলাকার পার্শ্ববর্তী গ্রামবাসী তারা সকলে তাদেরকে প্রতিহত করেছে, আত্মরক্ষার জন্য তাদেরকে প্রতিহত করেছে। এখন যারা ডাকাতি করতে গিয়েছে, যারা লুটপাট করতে গিয়েছে, তারা ডেভিল না যারা আত্মরক্ষার জন্য, সম্পত্তি রক্ষার জন্য, জানমাল রক্ষার জন্য প্রতিরোধ করেছে, ভিকটিম, তারা ডেভিল? কে ডেভিল? নিশ্চয়ই প্রশ্ন হবে যে এই দেশের সাধারণ জনগণ এইটুকু বুঝে, বিশ্ববাসী এইটুকু বুঝে যে ডেভিল হচ্ছে যারা লুটপাট করতে গিয়েছে, যারা ডাকাতি করতে গিয়েছে, যারা সন্ত্রাস করতে গিয়েছে, তারা ডেভিল। তো এই ডেভিল কারা? সমন্বয়কারীরা। এই ডেভিল কারা? হাসনাত না সার্জিসরা। তাদেরকে কি আপনারা গ্রেফতার করবেন প্রিয় সেনাবাহিনী? আপনাদের কাছে সেই প্রশ্ন। এই পৃথিবীটা কিন্তু একটি গ্লোবাল আমব্রেলা। এই পৃথিবী আপনাদের কাছে জানতে চাবে, এই পৃথিবী বুঝবে যে আপনারা কি করছেন। ডেভিল হান্ট নামে সাধারণ নিরপরাধ নেতাকর্মীদেরকে, মানুষদেরকে গ্রেফতার করতে যাচ্ছেন, না যারা প্রকৃত ডেভিল সন্ত্রাসী তাদেরকে গ্রেফতার করতে যাচ্ছেন? আর সেটি যদি না হয় তাহলে সেটি সেনাবাহিনী নিরপেক্ষতা নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে প্রশ্ন উঠবে এবং সেনাবাহিনী প্রশ্নের সম্মুখীন হবে। আমাদের এদেশের জনগণের এবং আমাদের আরো একটি প্রশ্ন, যে সেটি হচ্ছে যে এতদিন ধরে যারা এই 5 তারিখের পর থেকে ধরে যারা ভাঙচুর করছে, অগ্নিসংযোগ করছে, নেতাকর্মীদের বাড়িঘরে লুটপাট করছে, সন্ত্রাসী কার্যক্রম করছে, মানুষের জানমাল ছিনিয়ে নিচ্ছে, তারা ডেভিল না যারা পালিয়ে বেড়াচ্ছে, যারা আত্মরক্ষার জন্য বিভিন্ন জায়গায় পলাতক, তারা ডেভিল না সাধারণ জনগণ ডেভিল? নিশ্চয়ই মানুষের এইটুকু বোঝার বাকি নেই। যারা লুটপাট করছে, এই সমন্বয়করা, যারা জঙ্গিবাদী কার্যক্রম করছে, তারা ডেভিল। তো এখন আমাদের প্রশ্ন যে এই ডেভিলদেরকে কি সেনাপ্রিয় সেনাবাহিনী আপনারা কি গ্রেফতার করবেন, না সাধারণ মানুষকে, নিরপরাধ মানুষকে গ্রেফতার করবেন? এই ডেভিল নির্ধারণ করবে কে? সমন্বয়কারীরা নির্ধারণ করবে, না প্রিয় দেশবাসী, প্রিয় শান্তিপূর্ণ সেনাবাহিনী এটি নির্ধারণ করবে? আর যদি সেটি না হয় তাহলে বাংলাদেশ কিন্তু একটি দুষ্কৃতিকারী রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হবে। আশা করি আমাদের প্রিয় সেনাবাহিনী সেই তাদের নিরপেক্ষতা বজায় রেখে ডেভিল হান্ট কর্মসূচি পালন করবে এবং প্রকৃত যারা দুষ্কৃতিকারী, প্রকৃত যারা ডেভিল, এই সমন্বয়কারীরা, উপদেষ্টারা, প্রকৃত যারা জঙ্গি,
তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশ সহ বিশ্বের কাছে সেনাবাহিনীর মান সম্মান তুলে ধরবে, সেনাবাহিনীর যে ঐতিহ্য আছে সেটি তুলে ধরবে, সেই প্রত্যাশা সেনাবাহিনীর কাছে। চূড়ান্ত হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফর। 27 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর ফোনালাপ হয়। সে সময় মোদী ওয়াশিংটন সফরের আগ্রহ প্রকাশ করেন, ট্রাম্পও সায় দেন। আসন্ন 12 ফেব্রুয়ারি মোদী হোয়াইট হাউসে যাবেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। 12 থেকে 13 ফেব্রুয়ারি রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটন যাবেন নরেন্দ্র মোদী। আর এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে বলেও জানিয়েছেন বিক্রম মিশ্রি। সম্প্রতি মিডিয়া ব্রিফিং করেন ভারতের পররাষ্ট্র সচিব। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসতে পারে কিনা। জবাবে বিক্রম মিশ্রি বলেন, আমি এই মুহূর্তে আগে থেকে পূর্বাভাস দিতে পারি না, তবে সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং আমার ধারণা যেসব বিষয় আলোচনায় আসতে পারে সেগুলোর মধ্যে অন্যতম একটি হল বাংলাদেশ। ক্ষমতাচ্যুত হাসিনাকে ফেরত পাঠানো না হলে ঢাকায় ভারতীয় হাইকমিশনের উপর হুমকি আসতে পারে বলে যে কথা উঠেছে সে বিষয়ে প্রশ্ন করলে বিক্রম মিশ্রি বলেন, কূটনৈতিক স্থাপনার নিরাপত্তার দায়িত্ব সেই দেশের। আমার কোনো সন্দেহ নেই যে বাংলাদেশি কর্তৃপক্ষ তাদের দায়িত্ব সম্পর্কে অবগত। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে বাড়িঘরে আগুন দেওয়ার বিষয়টিও ভারতের পররাষ্ট্র সচিবের কাছে প্রশ্নে তুলে ধরেন দেশটির সাংবাদিকেরা। ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ধ্বংসের ঘটনায় বিক্রম মিশ্রি বলেন, দুর্ভাগ্যজনক এ ঘটনা নিয়ে ভারত গতকাল একটি বিবৃতি দিয়েছে। 6 ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা বাঙালি পরিচয় নিয়ে গর্ব করেন এবং এই পরিচয় লালন করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামকে মূল্য দেন, তারা সকলেই বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত। আমরা এই ভাঙচুরের তীব্র নিন্দা জানাই। এদিকে যুক্তরাষ্ট্র থেকে 104 ভারতীয় অবৈধ অভিবাসীকে সামরিক উড়োজাহাজে করে দেশে ফেরত পাঠানো হয়েছে। এই ফেরত পাঠানোর প্রক্রিয়ায় আরও লাখখানেক ভারতীয়। এ ঘটনার 2 দিন পর নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরের দিনক্ষণ জানালেন দেশটির পররাষ্ট্র সচিব। ইস্যুতে নতুন খুদে বার্তা দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে খুদে বার্তায় ডক্টর ইউনুসের কঠোর সমালোচনা করেছেন তিনি। একই সঙ্গে ইউনুসকে জর্জ সরোসের পাপেট ও নতুন এক নায়ক সাব্যস্ত করেছেন। ট্রাম্প লিখেছেন, তিনি মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নতুন স্বৈরাচার, যিনি কখনোই কোনো নির্বাচনে অংশগ্রহণ করেননি, যিনি কোনোদিনও ছাত্রনেতা ছিলেন না, যিনি কখনোই বিরোধী দলে ছিলেন না, এমনকি কোনোদিন রাজনীতিতেও ছিলেন না তিনি। তাহলে কিভাবে তিনি হঠাৎ করে স্বৈরাচারে পরিণত হলেন? ডেমোক্রেটরা জর্জ সরোসের অর্থে তাকে নোবেল পুরস্কার পাইয়ে দিয়েছে এই শর্তে যে বিনিময়ে বাংলাদেশে গৃহযুদ্ধ বাধাতে হবে। ট্রাম্প আরও লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হয়েছিল, যার ফলে তিনি দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন। এরপরেই বাইডেনের পাপেট হিসেবে ইউনুসকে বাংলাদেশের শাসন ক্ষমতা দেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সহায়তা বন্ধ করার পরেও সরোসপুত্র তার সাথে দেখা করে আরও সহায়তা দেবার অঙ্গীকার করে এসেছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প এমন এক সময় খুদে বার্তা দিয়েছেন যখন বাংলাদেশ ইস্যুতে খুব শীঘ্রই নরেন্দ্র মোদীর সাথে আলোচনায় বসবেন। কুশিয়ারা ট্রাভেলস অ্যান্ড মানি ট্রান্সফার বিশ্ব ভ্রমণে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট সস্তায় পাবেন আমাদের কাছে। টাকা, ডলার, ইউরো কেনা বেচায় কুশিয়ারা রয়েছে আকর্ষণীয় এক্সচেঞ্জ রেট। বিস্তারিত জানতে ফোন করুন 020779012334। উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন ইউনুসের গুরু হিসেবে পরিচিত জর্জ সরোসের পুত্র অ্যালেক্স সরোস। শুধুমাত্র ডক্টর ইউনুসের সাথে রহস্যজনক সাক্ষাৎ করেছেন তিনি। ওপেন সোসাইটি ফাউন্ডেশনের মাধ্যমে দেশে দেশে সরকার ফেলে দিয়ে পাপেট সরকার বসানোই সরোস পরিবারের কাজ। সম্প্রতি ট্রাম্পের সহকারী ইলন মাস্ক একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে শেখ হাসিনার সরকারকে অজনপ্রিয় ও ক্ষমতাচ্যুত করতে বাইডেন প্রশাসন, ইউএসএইড এবং
এনইডির মাধ্যমে ট্রান্সজেন্ডার, রেপার ও প্রতিক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে বিপুল অর্থ সহায়তা করেছে। এসব অর্থের বেশিরভাগ যোগান দিয়েছেন জর্জ সরোসের। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পরিচয় মনোযোগ সহকারে দেখেছেন। নোবেল বিজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদের যে কয়েকটি বাছাই করা গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখিয়েছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।